গল্পের শুরুতে আমরা দেখি এক ছোট্ট ছেলে জঙ্গলের মধ্য দিয়ে দৌড়াচ্ছে। তার নাম হচ্ছে কাই। এই জঙ্গলে ছিল রাক্ষসদের বাসস্থান। তারা কাইকে এই বনেই পেয়েছিল আর সেখানে ছিল ভয়ঙ্কর সব জাদুবিদ্যা। কিন্তু একদিন সে পালিয়ে যায়। পালাতে পালাতে জঙ্গলের মাঝে হোঁচট খেয়ে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। ঠিক তখনই এক রাজা যিনি শিকারে বেরিয়েছিলেন তাকে দেখতে পান। রাজার সাথে ছিল কিছু সামুরাই সৈন্য। তারা প্রথমে কাইকে মেরে ফেলতে চাইলেও রাজার ঝোঁকে ছেলেটার ভিতরে কিছু আলাদা ব্যাপার ধরা পড়ে। তিনি সবাইকে থামান এবং কাইকে রাজ্যে নিয়ে যান। এই রাজ্যের মানুষ তাকে সহজভাবে নেয়নি, কিন্তু রাজকুমারী মিকা ছোটবেলা থেকেই তাকে পছন্দ করত। খেলতো একসাথে, কায়ও তাকে ভালোবাসতো। সময় কেটে যায়, কায় এখন বড় হয়েছে, একজন দক্ষ যোদ্ধা। সবাই তাকে অবজ্ঞা করলেও সে বিনয়ের সাথে সবাইকে সম্মান করত। একদিন রাজা আবার শিকারে বের হন। তখনই ঘটে এক ভয়ানক ঘটনা। আপনারা দেখছেন সিনেমা এক্সপ্লেইন বাংলা। নতুন হলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভয়ঙ্কর দোতাকার প্রাণী আকস্মিকভাবে তাদের উপর হামলা চালায়। বিশাল আকার সেই পশুটি সামুরাইদের ছুঁড়ে ফেলে দিচ্ছিল। ইউসুনু নামের এক সামুরাই বিপদের মুখে পড়ে। কায় দেখতে পায় ইউসু তাকে তখনই মারা যাবে। তাই ছুটে গিয়ে তলোয়ার তুলে সেই দৈত্যকে হত্যা করে ফেলে। এই সময় কায় দেখে দূরে একটা সাদা নেকড়ে দাঁড়িয়ে আছে, যার এক চোখ নীল আর এক চোখ হলুদ। দানবটা মরে যেতেই নেকড়েটি মিলিয়ে যায়। কাই ইউসুনুর জীবন বাঁচালেও ইউসু কৃতজ্ঞ নয়, বরং রেগে যায়। সে বলে, তুই আমাকে বাঁচিয়ে আরো অপমান করেছিস। আমি মরে যেতাম ভালো ছিল। আসলে ইউসু একজন সামুরাই, তাদের বেশ অহংকার ছিল। কারণ সামুরাইরা খুব সম্মানী একজন ব্যক্তি। কাই যতই ভালো যোদ্ধা হোক, রাক্ষসদের মাঝে বড় হয় কেউ তাকে সামুরাই মানত না। তারপর রাজা এসে সব দেখে। সেভাবে ইউসুন এই দানবকে মেরেছে, তাই তাকে উপহার দেয় সেই দানবের এক শিং। কিন্তু সেনাপতি ওসি লক্ষ্য করে কায়ের হাতে দানবের রক্ত। সে বুঝে যায় আসলে কায় দানবটিকে হত্যা করেছে। তারপর তারা আবার রাজ্যে ফিরে আসে। কায় এখন রাজপ্রাসাদ থেকে দূরে জঙ্গলের ভেতর একটা ছোট্ট ঝোপড়িতে থাকে। সে চোট পেয়েছে, তার সেটা জানতে পেরে রাজকুমারী মিকা গোপনে তার সঙ্গে দেখা করতে আসে। এখানে তাদের ভালোবাসা স্পষ্ট বোঝা যায়, তবে কায় জানে তাদের সম্পর্ক সমাজ কখনো মেনে নেবে না। তাই সে মিকাকে চলে যেতে বলে। এদিকে পাশের রাজ্যে রাজা কিরার এক খারাপ উদ্দেশ্য আছে। সে চায় কায়দের রাজ্য দখল করতে। আবার আমরা দেখতে পাই সে সাদা নেকড়েটিকে, যেটা আসলে নেকড়ে নয়, রূপ বদলানো এক ডাইনি। জানা যায় রাজা কিরা সেই দৈত্যাকার পশুটিকে পাঠিয়েছিল রাজার উপর হামলার জন্য। আর ডাইনি তাকে সাহায্য করছিল। যদিও তাদের সে পরিকল্পনা সফল হয়নি, তবে এবার তারা ঠিক করে সামনে যে রাজকীয় অনুষ্ঠান হবে সেখানে গিয়ে রাজাকে হত্যা করবে। এরপর কিছুদিন পর সম্রাট শগুন সফরে আসেন কায়দের রাজ্যে। তার সঙ্গে আসেন কিরাও। এখানে একটা যুদ্ধের প্রতিযোগিতা হওয়ার কথা। সব রাজ্য থেকে একজন করে যুদ্ধে অংশ নেবে, আর বিজয়ীকে দেয়া হবে সম্মান ও পুরস্কার। কাই ডাইনিকে চিনে ফেলে। সে জানে এই সেই রূপ বদলকারী। সে সেদিন জঙ্গলে নেকড়ে ছদ্মবেশে এসেছিল। সে সেনাপতি ওসিকে জানায়, কিন্তু ওসি তা পাত্তাই দেয় না। পরদিন প্রতিযোগিতা শুরু হয়। কিরার পক্ষে আসে এক ভয়ঙ্কর শক্তিশালী সামুরাই। কায়দের রাজ্যের পক্ষে লড়াই করার কথা ইউসুনুর, কারণ সবাই ভাবে সে দানবটিকে মেরেছিল এবং সেই সবচেয়ে শক্তিশালী সামুরাই। কিন্তু ঠিক প্রতিযোগিতার আগে ডাইনিটি নেকড়ে ছদ্মবেশে গিয়ে ইউনুসুকে কালো জাদু করে অসুস্থ করে ফেলে। কাই সব দেখে ফেলে। সে বুঝে যায় আজ ইউসি লড়তে পারবে না। আর যদি তারা প্রতিযোগিতায় অংশ না নেয় তবে রাজা অপমানিত বোধ করবেন। কাই জানে সে সামুরাই নয়, তবুও রাজাকে অপমান থেকে বাঁচাতে মুখ ঢেকে প্রতিযোগিতায় অংশ নেয়। লড়াই শুরু হয়। এক চরম সংঘর্ষের পর কাইয়ের তলোয়ার ভেঙে যায়। আর প্রতিপক্ষ তাকে আঘাত করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তার মুখোশ খুলে পড়ে। আর সবাই দেখে এ তো সেই কাই, সম্রাট। কাইকে সামুরাই নয় জেনে ক্ষেপে যায়। প্রতিযোগিতার নিয়ম ভাঙার অপরাধে তিনি কাইকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। কাই যখন মৃত্যুদণ্ড পেতে চলেছে, ঠিক তখনই রাজকুমারী মিকা এসে পড়ে তার সামনে। সে নিজের সামনে এগিয়ে দেয় যাতে কেউ কাইকে আঘাত করতে না পারে। সে কাঁদতে কাঁদতে সম্রাট শগুনের কাছে অনুরোধ করে ওকে ক্ষমা করে দিন। কিন্তু শগুন কঠোর, তিনি বলে শাস্তি তো ওকে পেতেই হবে। এরপর আদেশ দেয় কায়ের পিঠে লাঠি মারতে থাকো। তারপর রাতে কিরা এবং ডাইনির চূড়ান্ত পরিকল্পনা শুরু হয়। ডাইনি এবার কিরার রক্ত থেকে বানায় এক ভয়ঙ্কর মাকড়সা। যে মাকড়সা নিয়ে সে চুপি চুপি ঢুকে পড়ে রাজার ঘরে। কালো জাদুর মাধ্যমে মাকড়সাটি গিয়ে ঢুকে পড়ে রাজার মুখে। তার শরীর ধীরে ধীরে নিয়ন্ত্রণ করে নেয় ডাইনি। কিছুক্ষণের মধ্যে রাজা ডাইনির বশে চলে আসে। সে শুনতে পায় বাইরে রাজকুমারী মিকা চিৎকার করছে। সে ছুটে যায়, দেখে কিরা মিকাকে জোর করে ধরে আছে। রাগে রাজা তলোয়ার তুলে নেয় তাকে আঘাত করতে। ঠিক তখনই সৈন্যরা এসে তাকে ধরে ফেলে। এবার রাজা বুঝতে পারে সব ছিল একটা ফাঁদ। সেনাপতি ওসি এই ব্যাপারটা আঁচ করে ফেলে। শকুন এসে পরিস্থিতি দেখে, কিন্তু তিনি ডাইনির জাদুবিদ্যার কিছুই জানতেন না। তিনি মনে করেন তুমি অতিথিদের ডেকে এনে হত্যা করার চেষ্টা করেছো। ফলে রাজাকে দোষী ঘোষণা করা হয়। কিন্তু যেহেতু রাজা একজন সম্মানিত শাসক ছিলেন, তাই শকুন বলে,
তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, তবে সম্মানের মৃত্যু, তুমি আত্মহত্যা করতে পারো। সে সময় জাপানের আত্মহত্যা ছিল এক ধরনের সম্মান রক্ষা। রাজা বুঝতে পারে তার নির্দোষ প্রমাণে আর কোনো উপায় নেই। আদেশ অমান্য করলে সম্রাট পুরো রাজ্য ধ্বংস করে দেবে। অবশেষে রাজা আত্মহত্যা করতে রাজি হয়। সেনাপতি ওসি তার পাশে দাঁড়ায়। রাজা নিজের ছুরি দিয়ে পেট কেটে নেয়, আর সে সম্মানজনক মৃত্যু সম্পন্ন করতে ওসি তার মাথা শরীর থেকে আলাদা করে দেয়। এদিকে দূরে দাঁড়িয়ে কিরা এই দৃশ্য দেখে। তাদের ষড়যন্ত্র সফল হয়েছে। এরপর ওসি সব সামুরাইদের ডেকে বলে, আমরা এখন প্রতিশোধ নিতে গেলে পুরো রাজ্য শেষ হয়ে যাবে। আমাদের এখন চুপ থাকতে হবে, সময় এলে প্রতিশোধ নেব। তারপর সম্রাট শগুন এবার ডাকে রাজকুমারী মিকাকে। কারণ রাজার কোনো ছেলে ছিল না। মিকাই ছিল একমাত্র উত্তরাধিকারী। সম্রাট বলে, তোমার বাবা শোক পালনের জন্য তোমাকে 1 বছর সময় দেওয়া হচ্ছে। তারপর কিরার সঙ্গে তোমার বিয়ে হবে, আর ততদিন রাজ্য থাকবে কিরার অধীনে। শেষে সম্রাট সামুরাইদের স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে যায়, তোমরা যদি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করো তাহলে আমার সৈন্যরা তোমাদের সবাইকে মেরে ফেলবে। একথা বলেই তিনি রাজ্য ছেড়ে চলে যান। কিরা তখন দারুণ খুশি। শুরু থেকে রাজকুমারী মিকার দিকে তার নজর ছিল। এবার সে ঠিক করলো মিকাকে জোর করে নিজের রাজ্যে নিয়ে যাবে, এবং প্রথমে সে রাজ্যের সব সামুরাইদের তাড়িয়ে দিল, আর সেনাপতি ওসিকে বন্দি করে রেখে দিল এক অন্ধকার কুঠুরিতে। কাইকে সে বিক্রি করে দিল নিষ্ঠুর জলদস্যুদের কাছে। এভাবেই কেটে গেল 1 বছর। ঠিক 1 বছর পর সেনাপতি ওসিকে জেল থেকে ছেড়ে দেওয়া হলো। কি সৈন্যরা তাকে তার গ্রামে ফেলে দিয়ে যায়। তার স্ত্রী ও ছেলে তাকে খুঁজে পেয়ে বাড়িতে নিয়ে আসে। সেখানে ঐশী জানতে পারে, আর মাত্র 1 সপ্তাহ পরেই কিরা রাজকুমারী মিকার সঙ্গে বিয়ে করতে চলেছে। এটা শুনে ঐশী আর বসে থাকতে পারল না। সে ঠিক করলো রাজার মৃত্যুর প্রতিশোধ নেবেই, আর মিকাকে উদ্ধার করবে। নিজের ছেলেকে বলল, আমাদের দলের বাকি সামুরাইদের খুঁজে বের করো, আর নিজে রওনা দিল কাইকে খুঁজে আনতে। খুঁজে খুঁজেও সে পৌঁছে গেল এক বন্দরে, যেখানে থাকতো ভয়ঙ্কর সব জলদস্যুরা। সেখানে সে দেখলো এক বিশাল রাক্ষসের সঙ্গে এক লোক ভয়ানক লড়ছে। কয়েক ঝটকায় সে লোকটা রাক্ষসের মাথা কেটে ফেললো, আর সে আর কেউ নয়, কাই। সে সামনে গিয়ে কায়ের সঙ্গে লড়াই করতে থাকে আর নিজের পরিচয় দেয়, কিন্তু কাই কিছুই চিনতে পারে না। সে সব ভুলে গিয়েছে। তাই ওসির উপর একের পর এক আঘাত করতে থাকে। তখন ওসি একবার শুধু বলে, মিকা, আর এই শব্দেই কায়ের স্মৃতি ফিরে আসে। তবে সে জলদস্যুদের কিছু বুঝতে দেয় না। চোখের ইশারায় ওসির সাথে একটা প্ল্যান করে নেয়। তারপর এক জলদস্যুকে মেরে তারা দুজনেই পালাতে শুরু করে। পেছন থেকে গুলি চলতে থাকে, তারা আগুন লাগিয়ে কোনোভাবে পালিয়ে বাঁচে। এরপর তারা গিয়ে পৌঁছায় সেই জঙ্গলে, যেখানে বাকি সামুরাইরা লুকিয়ে ছিল। ওসিকে দেখে সবাই আনন্দে আত্মহারা হয়ে ওঠে, আর তখনই সবাই মিলে শপথ নেয় রাজার মৃত্যুর বদলা নিতেই হবে। জাপানে তখনকার নিয়ম ছিল, যদি কোনো সামুরাইয়ের প্রভু অর্থাৎ রাজা মারা যায়, সে তখন থেকে হয়ে যায় রনিন। রনিনের একটা দায়িত্ব প্রভুর মৃত্যুর প্রতিশোধ নেওয়া। কিন্তু সবাই জানে কিরাকে মেরে ফেললে সম্রাট শকুন তাদের কেউ ছাড়বে না, মৃত্যুদণ্ড হবেই। তবুও তারা ভয় পায় না, কারণ ওদের কাছে জীবন নয়, তাদের রাজার সম্মানই বড়। এবার কাইকে পুরো দলে নিজের একজন হিসেবে গ্রহণ করা হয়। কিন্তু সামনে একটা বড় সমস্যা। তাদের কাছে ঠিকমতো অস্ত্র ছিল না। তখন কাই জানায়, জঙ্গলে এক গভীর একটা জায়গা আছে, সেখানে রাক্ষসরা বাস করে। যদি সেখানে যাও, ভালো অস্ত্র মিলবে। তারা আমাদের সাহায্য করবে কেন? কাই বলে, এখানে আমাদের একটা কঠিন পরীক্ষা দিতে হবে। যদি দিকে যায় তবে অস্ত্র মিলবে। তারা সবাই রওনা হয় সেই রাক্ষসদের আস্তানার দিকে। পথে পড়ে এক ভয়ঙ্কর জঙ্গল। ভূতের জঙ্গল বলা হয় যেটাকে। বৃদ্ধ, অবাঞ্ছিত বা অবৈধ সম্পর্কের সন্তানদের এই জঙ্গলে মৃত্যুর জন্য ফেলে রাখা হতো। এখানে আত্মারা ঘুরে বেড়াতো, আর চারপাশে ছিল এক অদ্ভুত থমথমে নিস্তব্ধতা। অবশেষে সবাই এক গুহার সামনে এসে পৌঁছায়। কাই বলে, আমি আর রশি ভিতরে যাচ্ছি, তোমরা বাইরে অপেক্ষা করো। ভিতরে ঢোকার আগে কাই ওসিকে সাবধান করে দেয়, তুমি যাই দেখো না কেন, ভুলেও তলোয়ার বের করবে না। গুহার ভিতর ঢুকে তারা দেখে কিছু মানুষ মাথা নিচু করে বসে আছে। কাই ভেতরে এগিয়ে যায় আর রশিকে দাঁড়িয়ে থাকতে বলে। বাইরে থাকা সামুরাইরা চিন্তিত হয়ে পড়ে। তারা বলে, ওসি ফিরে না আসলে আমরা সবাই ভিতরে যাব, কারণ রাক্ষসদের বিশ্বাস করা যায় না। এদিকে কায়ের সামনে এসে দাঁড়ায় এক বিশাল রাক্ষস। তার সঙ্গে কায়ের পুরনো সম্পর্ক। ছোটবেলায় এই রাক্ষসটাই তাকে মানুষ করেছিল। রাক্ষস বলে, তুমি ফিরে এসেছো? কাই জবাব দেয়, হ্যাঁ, আমি অস্ত্র নিতে এসেছি। রাক্ষস জিজ্ঞেস করে, তুমি ওদের জন্য লড়বে যারা তোমাকে অবজ্ঞা করতো, অপমান করতো? কাই বলে, হ্যাঁ, আমি একজনকে ভালোবাসি আর ওদের সাহায্য করতে চাই। রাক্ষস এসে বলে, আমি জানি তুমি রাজকুমারী মিকাকে ভালোবাসো, কিন্তু জেনে রেখো তুমি কোনোদিন তাকে পাবে না। এখানে আমরা জানতে পারি কায়ের জন্মের গল্প। তার বাবা ছিলেন একজন ইংরেজ, মা ছিল জাপানিজ। এই সম্পর্ক সমাজ মেনে নেয়নি। কাই জন্মানোর পর তাকে এই জঙ্গলে ফেলে দেওয়া হয়, আর তখনই এই রাক্ষসরা তাকে তুলে নিয়ে বড় করে। এই সময় হঠাৎ ওসি দেখতে পায় তার বাকি সঙ্গীরাও গুহার ভিতর চলে এসেছে। সে বিস্মিত হয়ে বলে, তোমরা এখানে কেন এলে? ভিতরে গুহায় হঠাৎ
ইউসুনও দেখতে পায় কিছু অদ্ভুত লোকের মাথা কাঁপছে। সন্দেহ হয় সে তলোয়ার বের করে ফেলে। ওসি বাধা দেওয়ার আগেই তখন সেই লোকগুলো ভয়ঙ্কর রাক্ষসের রূপ নেয় আর একে একে সবাইকে আক্রমণ শুরু করে। ওসি তখনও নিজের তলোয়ার বের করেনি, তবে ভেতরে সে ভীষণ দ্বিধায় পড়ে যায়। বারবার একটা আওয়াজ তার কানে বাজতে থাকে, তলোয়ার বের করো, না হলে তোমার সাথীরা মরবে। এদিকে সামনে দেখা যায় সে বিশাল রাক্ষস কাইকের সামনে একটা তলোয়ার দেখে বলে, এই তলোয়ার তোমরা নিয়ে যাও। তলোয়ার ছিল একদম মাঝখানে, দুজনের কাছ থেকে সমান দূরত্বে। কায়ো রাক্ষস দুজনে একসাথে তলোয়ার দিয়ে চলে যায়, কিন্তু কায়ো যেহেতু জাদু জানতো, সে রাক্ষসের আগেই তলোয়ারটা তুলে নেয়। মুহূর্তের মধ্যে সব রাক্ষস উধাও হয়ে যায়। ওসি তখন বুঝে যায় এটা ছিল আসলে এক কঠিন পরীক্ষা। পরীক্ষায় পাশ করায় তারা এখন পায় একের পর এক জাদুর তলোয়ার, যেগুলো ধারণকারীকে করে তোলে অসাধারণ শক্তিশালী। তলোয়ার হাতে নিয়ে সবাই প্রতিজ্ঞা করে আমরা রাজার মৃত্যুর বদলা নেবই। আর নিজেদের কাহিনী অমর করে রাখতে তারা ৪৭ জন রনিন রক্ত দিয়ে শপথ লিখে রেখে দেয়। এদিকে সেদিন কিরা আর মিকার বিয়ের দিন। রনিনদের একটি দল ছদ্মবেশে রাজপ্রাসাদে ঢুকে পড়ে। বিয়ের আগে এক ধর্মীয় অনুষ্ঠান হচ্ছিল, ওসি নিজেই সেই অনুষ্ঠান করছিল আর বাকিরা মুখ ঢেকে দাঁড়িয়েছিল। অন্যদিকে আরো কিছু রনিন দেওয়াল বেয়ে চুপি চুপি প্রাসাদে ঢুকে পড়ে। তারা নিঃশব্দে কিরা সৈন্যদের হত্যা করতে শুরু করে। এই সময় কিরা কিছু রাজ করতে পারে আর নিজে সৈন্যদের দিয়ে নিজেকে ঘিরে ফেলে। রনিনরা তখন রাজপ্রাসাদে গোলা বারুদে আগুন লাগিয়ে ভয়ঙ্কর এক বিস্ফোরণ ঘটায়। সে বিস্ফোরণে সে ভয়ঙ্কর সামুরায় মারা পড়ে। এদিকে ওসি কিরার পেছনে ধাওয়া করে, তাই তখন রাজকুমারী মিকাকে খুঁজে পায় আর তাকে জড়িয়ে ধরে। মিকা আবেগ ভরে বলে, আমি জানতাম তুমি আমার জন্য আসবে। কিন্তু তখনই ডাইনি আবার ফিরে আসে, আবার রূপ বদলে এক বিশাল ড্রাগনে পরিণত হয়। ড্রাগন কাইয়ের দিকে আগুন ছুড়ে দেয়। কাই তার জাদুর তলোয়ার দিয়ে সে আগুন ঠেকায় আর পাল্টা ড্রাগনের উপর আঘাত হানে। ড্রাগন এবার ডাইনির রূপ নেয়, কিন্তু শেষ রক্ষা হয় না, সে মারা পড়ে। এদিকে ওসি অবশেষে কিরাকে খুঁজে পায়। শুরু হয় তীব্র এক লড়াই। অবশেষে ওসি তার তলোয়ার দিয়ে কিরার মুন্ডু কেটে নেয় এবং বাইরে চলে আসে। তাদের রাজার মৃত্যুর প্রতিশোধ তারা শেষ করেছে। তবে তারা জানে এবার পালা তাদের নিজেদের মৃত্যু। তারা সম্রাটের সামনে হাজির হয়। সম্রাট বলে, তোমরা আমার আদেশ ভঙ্গ করেছ, মৃত্যুদণ্ডই হোক তোমাদের শাস্তি। আমি চাইলে তোমাদের জনসম্মুখে ফাঁসি দিতে পারি, কিন্তু আমি সেটা চাই না, কারণ তোমরা সম্মানের সাথে মরবে। তোমরা ভয় না পেয়ে তোমাদের রাজার জন্য লড়েছ, একজন প্রকৃত সামুরাইয়ের মতো। তাই তোমাদের সম্মানের সাথে আত্মবলিদানের সুযোগ দেওয়া হবে, আর তোমাদের কবর দেওয়া হবে তোমাদের রাজার পাশেই। এই কথা শুনে সবাই খুশি হয়, কারণ তারা জানে ইতিহাসে তারা সম্মানের সাথে বেঁচে থাকবে। এদিকে রাজকুমারী মিকা তার রাজ্য ফিরে পায়। সে কাইকে ভালোবাসে, কিন্তু জানে এই জীবনে তারা একসাথে থাকতে পারবে না। কাই তাকে বলে, আমি প্রতি জন্মে তোমার কাছে ফিরে আসব। তাদের মধ্যে ঘটে এক অন্তরঙ্গ মুহূর্ত। পরদিন সব সামুরাই প্রস্তুত হয় আত্মবলিদানের জন্য। তারা নিজেদের তলোয়ার তুলে নেয়, কিন্তু ঠিক সেই সময় সম্রাট তাদের থামায়। সে ওসির ছেলেকে সামনে ডেকে বলে, আমি চাই এমন একজন সাহসী সামুরাইয়ের উত্তরসূরি বেঁচে থাকুক। তাকে প্রাণে বাঁচিয়ে দেওয়া হয়। এরপর বাকিরা ধীরে ধীরে নিজেদের জীবন বিসর্জন দেয়। এর পরের দৃশ্যে দেখা যায় রাজকুমারী কাইয়ের দেওয়া শেষ চিঠি, যেখানে লেখা ছিল, আমি তোমাকে প্রত্যেক জন্মে খুঁজব, যতক্ষণ না পর্যন্ত তুমি আমার না হও। তো এই ছিল আজকের মুভি এক্সপ্লেনেশন। গল্পটি কেমন লাগলো আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এমন চমৎকার গল্পের জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।